এমনিতে তো শহরে যারা দরিদ্র মানুষ আছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করেন এবং তারা যেসব এলাকাতে থাকেন সেসব অধিকাংশ এলাকাতে লো ইনকাম পিপল এলাকাতে কোনো আলো বাতাস নাই, তার মানে সেখানে আপনার কারেন্ট লাগবে। তো বিদ্যুৎ যদি না থাকে এমনিতেই সেসব এলাকাতে বাঁচাটা খুব কঠিন, গরম এবং অন্ধকার এই পরিস্থিতি আছে। তাহলে কারেন্ট না থাকলে তো আপনি সেখানে টিকতে পারবেন না। তার মধ্যে আপনার সেই ভাষা ভাড়াটা দেওয়াটাও সঙ্গতি নাই। আপনার ইকোনমির বিপর্যয় থাকলে দেখা যাবে যে যারা সেমি ফর্মাল ইনফর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিতে আছে তাদের ইনকাম ফ্লো বন্ধ হয়ে যাবে। তখন তো এই শহর তাদেরকে ধারণ করতে পারবে না, তখন তাকে বাধ্য হয়ে তার গ্রামে ভিটে মাটিতে ফেরত যাওয়া ছাড়া উপায় নেই। এবং সেই কারণেই গুরুত্বপূর্ণ যে তারা যখন গ্রামে ফেরত যাবে তাদেরকে আমরা আবার গ্রামীণ ইকোনমিক অ্যাক্টিভিটি, কৃষি অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত করতে পারি কিনা। এবং শুধু সম্পৃক্ত করার না, যেহেতু বাংলাদেশের নগর এলাকাতে চাপটা অনেক বেশি, বরঞ্চ তাদেরকে সেই জায়গাতে থাকাতে উৎসাহিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে কীভাবে আমরা নতুন বিকাশের একটা পলিসি শিফট করতে পারি সেই চিন্তাটাও দরকার। কেননা সামনের দিনগুলোতে নিশ্চিত থাকা যায় যে ডিকনসেন্ট্রেশন, যেটা আমরা বলছি নগর থেকে মানুষ গ্রামে গিয়ে সেখানে ইকোনমি এবং সেখানে থাকার জায়গাটা এটা তৈরি হবে, এটা গ্লোবালি এটা ভাবা হচ্ছে। তাহলে ডিকনসেন্ট্রেশন করতে গেলে তো আমাকে গ্রাম এলাকায় গুরুত্ব দেওয়া হবে। এবং নগর এলাকাতেও যে বর্তমানে যে ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের যে ট্রেন্ড, যেটা মূলত এনার্জি নির্ভর, তো এখন এনার্জি যদি ক্রাইসিসে পড়ে যায় তখন তো আপনি বড় বড় বহুতল ভবন, যেগুলো এসি নির্ভর ভবন, আপনি ব্যক্তিগত গাড়ি নির্ভর শহরে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আমূল পরিবর্তন দরকার। তাহলে সেই দরকারটাকে তাল মেলাতে গেলে তখন গ্রামীণ এলাকার অর্থনীতি সেটার একটা কি পরিবর্তনশীল একটা ধারণা লাগবে। সেই ধারণাটা আমাদের এখন থেকে চিন্তা করা দরকার। গ্রামীণ কৃষি, গ্রামীণ শিল্প কারখানা কী হবে এবং সেখানে কর্মসংস্থানকে আমরা কীভাবে সম্পৃক্ত করবো এবং সেটা যেন রিজিওনালি ভারসাম্যপূর্ণ হয়। আমরা বারবার দেখেছি যে আমাদের ইকোনমিটা খুবই সেই অর্থে বৈষম্যযুক্ত। আমাদের ইকোনমি মূলত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ মিলে বড় একটা সেন্ট্রাল একটা ইকোনমিক বেদ হয়েছে, তার পাশে আপনার চট্টগ্রাম ইকোনমিক বেদ। কিন্তু এর বাইরে পুরো বাংলাদেশে রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা রিজিয়ন, আবার এদিকে আপনার মৌলভীবাজার, হবিগঞ্জ রিজিয়নে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট খুব কম। তাহলে আপনাকে কি সেখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং কৃষি সেই জায়গাগুলোতে এমপ্লয়মেন্টটা বাড়ানোর জন্য সুযোগ তৈরি করা দরকার। এবং শিল্পায়নের বিকাশ, যে শিল্পগুলো কম জ্বালানি নির্ভর, সেই ধরনের শিল্পের ডাইভার্সিফিকেশনের দরকার। কেননা গ্লোবাল পরিস্থিতি যেদিকে শিফট করছে আপনাকে সেখানে তাল মেলাতে হবে। পাশাপাশি সোলারে, যেটা আমরা দীর্ঘদিন বলেছি যে বিকল্প জ্বালানি হিসেবে আমরা সোলার টেকনোলজিটা, যেটা বাংলাদেশে সূর্যের আলোর প্রাপ্যতা অনেক বেশি, তাহলে সোলারে কীভাবে আমরা কনভার্ট করতে পারি আমাদের এই প্রতিটি শিল্প কারখানা এবং অন্যান্য যেই আমাদের যে পাম্পগুলো থেকে শুরু করে আমাদের এই জায়গাতে আমাদের গবেষণা দরকার। গবেষণা যদি আমরা করতে পারি এবং সেই অর্থে যদি আমাদের সোলার শক্তিতে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের যে এনার্জি সোর্সের একটা বিকল্প তৈরি হবে। আমরা অনেক দিন ধরে দেরি করেছি। আমরা টেকনোলজির জন্য বৈদেশিক নির্ভরতা ছিল। আমরা সবসময় মনে করেছি যে মধ্যপ্রাচ্যের যে তেলটা সেটা অনিঃশেষ। আমাদের যে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসটাও কিন্তু আমরা পুরোটা স্বয়ংসম্পূর্ণ। আমাদের 1/3 প্রাকৃতিক গ্যাস কিন্তু আমরা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করি এবং আমাদের নিজেদের প্রাকৃতিক গ্যাসের যে সংস্থান বা যে সোর্সে সেটাও কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাসেরও কিন্তু আমাদের ক্রাইসিস পড়বে, শুধু তেলের ক্রাইসিস না। তাহলে সব মিলে যদি দেখেন আমাদের রান্নার জ্বালানি থেকে শুরু করে আমাদের শিল্প কারখানা জ্বালানি, গাড়ির জ্বালানি, তাহলে এই যে ক্রাইসিসটা সামাল দেওয়ার জন্য কিন্তু আমাদের বারবার যে বিদেশ নির্ভরতা এইটা আমাদের কমানো দরকার। পাশাপাশি আমাদের যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতেও কিন্তু আমাদের অনেক বেশি আরও মানে বুদ্ধিমত্তার সাথে ডিল করতে হবে। সাম্প্রতিক আমরা যে ইউএসের সাথে যে চুক্তিগুলো করেছি, বিগত সরকার, অন্তর্বর্তী সরকার শেষ সময় করে গিয়েছেন এবং আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি অতি নির্ভরতা, যে কারণে দেখা যাচ্ছে আমরা এখন রাশিয়ার তেল যেটা তুলনামূলক সহজ টাকায় পাওয়া যাচ্ছিল সেটার জন্য ইউএসের অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাহলে এই যে নির্ভরশীল আপনার ফরেন ডিপ্লোমেসি, এইটার থেকে বরঞ্চ আমাদের আত্মনির্ভরশীল এবং আমাদের কোনো ধরনের কোনো নির্দিষ্ট একটা ব্লকের অনুগত হওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদের সারা বাংলাদেশ বা পৃথিবীতেই যেখানেই আমাদের জাতীয় স্বার্থ থাকবে তার সাথে আমাদের সেই চুক্তিগুলো হওয়া দরকার। এবং একই সাথে মিডল ইস্টের বিভিন্ন দেশের সাথে, এবং হরমুজের নিয়ন্ত্রণ যদি ইরানের কাছে চলে যায়, ইরানের সাথে তো আপনার ডিপ্লোমেসি লাগবে। কেননা এই ডিপ্লোমেসি ছাড়া তো আপনি চলতে পারবেন না। কিন্তু আমাদের যেটা ভুল হচ্ছিল গত 1-1.5 বছর ধরে, দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রতি অতি নির্ভরতা, অতি নির্ভরশীল ডিপ্লোমেসি আমাদের ইতিমধ্যে একটা সংকটে ফেলেছে। এবং ইরানের কাছ থেকে যে তেলের পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা এখন কিছুটা ধাক্কা খেয়েছে, যেহেতু আমাদের মধ্যপ্রাচ্যের ইস্যুতে আমরা এখনও কিন্তু সুনির্দিষ্ট কোনো অবস্থানে না গিয়ে শিফট করছি ক্রমাগত। তাহলে আমাদের বৈদেশিক কিন্তু নির্ভর করবে যে আমরা যদি আগের মতন যে নন অ্যালাইন মুভমেন্টের মতো কোনো নির্দিষ্ট একটা ফ্রন্টের সাথে আমাদের বেশি ঘনিষ্ঠতা না করে যদি আমরা
আমরা একটা যদি নিরপেক্ষতা বজায় রাখতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব বৈশ্বিকভাবে যে বিকল্প সোর্সগুলোকে এক্সপ্লোর করা, আর পাশাপাশি আমাদের নিজস্ব গ্যাস ক্ষেত্রগুলোর এক্সপ্লোরেশন, যেটা বিগত সময়গুলোতে অনেক কমে গিয়েছিল, বিগত সরকার সেটাতে গুরুত্ব দেয়নি, তাহলে আমাদের সেই জায়গাতেও কাজ করতে হবে। এটা একটা পুরো দেশের ডেভেলপমেন্ট পলিসি এবং প্ল্যানিং পলিসি, ডেভেলপমেন্ট পলিসি, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছেন যেটা রিটার্ন কম। হ্যাঁ, তো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তো আবার সেই অর্থে আপনার তেল নির্ভরশীল, গাড়ি নির্ভরশীল। তাহলে আপনাকে এই যে বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো, আবার মানুষ যদি ডিসেন্ট্রালাইজড হয়ে যায় তখন আপনার তো আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন ছিল সেটাও শিফট করতে হবে। তাহলে আমাদের মোটা দাগে পুরো দেশের ট্রান্সপোর্ট সেক্টর থেকে শুরু করে হাউজিং, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, তাহলে নতুন একটা দর্শন দরকার। এই নতুন দর্শনের জন্য আমাদের রাষ্ট্রের একটা প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতি হলেই আমাদের মোকাবেলা করা সম্ভব। এখন দেখা যাচ্ছে যে একটা গাড়ি, মোটরসাইকেল বা প্রাইভেট কার 2-2.5-3 ঘন্টা লাইনে থাকছে, এবং এই লাইনে থাকার কারণেও তার কর্মঘণ্টা এবং সেখানেও যে পরিমাণ ফুয়েলের অপচয় হয়, দেখা যাচ্ছে এটা প্রোডাক্টিভ কিছু না। আর এই সমস্যাটা সবচেয়ে বড় হয়েছে কারণ কি, আমরা বিগত সময়টাতে গণপরিবহন ইনভেস্ট না করে প্রতিটা মানুষ, বিশেষ করে ঢাকা শহরে বা বড় শহরগুলোতে যেহেতু গণপরিবহন নাই, তাহলে আমাকে যার কম টাকা সে মোটরসাইকেল নিয়েছে, যার মাঝারি বা বেশি টাকা সে লোন করে হলে প্রাইভেট কার কিনেছে, আর যার বেশি টাকা সে কয়েকটা প্রাইভেট কার কিনেছে। এখন আমাদের এখন তেল নাই, এখন আমরা যদি গণপরিবহন নির্ভর থাকতাম তাহলে আমার গাড়ি নাই তো সমস্যা কি, আমি গণপরিবহনে চলে যাব, তো বিকল্পটা নাই। তাহলে এখন মানুষ এখন 2-3 ঘন্টা, যেহেতু বিকল্প নাই, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলটা নিচ্ছে। কিন্তু এই 2-3 ঘন্টা তেলে নেওয়ার প্রাপ্যতারও কিন্তু কিছুদিন পরে নাও থাকতে পারে, যে আপনি আরও ক্রাইসিস হয়ে গেলে, তাহলে এটা তো সমাধান না। তাহলে রাষ্ট্রের উচিত হবে যত দ্রুত সম্ভব, সরকারের উচিত হবে যে আমাদের শহরের গণপরিবহন হিসেবে কীভাবে বাসটা বাড়ানো যায়, এটার কোনো বিকল্প নাই। এখন এই জায়গাতে না যেতে পারলে আমাদের ভুগতে হবে। আর আমরা যে অটো রিক্সা বা প্রাইভেট কার বা মোটরসাইকেল, এগুলো প্রতিটারই কষ্ট আছে। এখন অটো রিক্সা হয়তো তেলে চলে না, কিন্তু সেটা ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য তো তেল লাগে। এই জন্য আমাদের গণপরিবহন বাড়ানোর কোনো বিকল্প নাই, এবং সামনে যে দিন ক্রাইসিসটা আছে, এবং ছোট বাহনে তেল আসলে দিয়ে সরকার কুলাতে পারবে না। তা সরকারের একটা পলিসি হওয়া উচিত যে ঠিক আছে, যেটা গণপরিবহন সেখানে আমরা তেল বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমাদের যে নগরের যেই অ্যাক্টিভিটির যেই আপনার শিডিউলিংগুলো, স্কুল কলেজের টাইমিংগুলো, আমাদের প্রাইভেট যেই এন্টারপ্রাইজগুলো আছে, অফিসগুলো আছে, তার টাইমিংগুলো কীভাবে রিশিডিউল করা যায়, কেননা এছাড়া উপায় নেই। কিন্তু যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন তারা হয়তো এখনও তেল পাচ্ছেন, একটা সময় তেল না পেলে লাইনে দাঁড়িয়েও লাভ হবে না। আর এটা রাষ্ট্রের জন্য সেই অর্থে খুব বেশি কোনো কার্যকর কোনো কিছু না।